আসসালামু আলাইকুম। কৃষি ডিপ্লোমা কোর্সের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীবৃন্দকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি যথাযথ স্বাস্থ্যবিধি মেনে যে যার বাসায় অবস্থান করছো। বাহিরে যাওয়া এখন একদমই নিষিদ্ধ, কেননা করোনা ভাইরাসের আক্রমণ আমাদেরকে জর্জরিত করে তুলেছে। তো এখন আমরা যে অনলাইন ক্লাসের উদ্যোগ নিয়েছি, এর মাধ্যমে তোমরা নিশ্চয়ই উপকৃত হয়েছো। আজকে আমি তোমাদের ক্লাস নিব পদার্থবিজ্ঞান ২ দ্বিতীয় সেমিস্টার অধ্যায় ১১ ইলেকট্রনিক্সের উপরে। আজকের এই পরিবেশনায় আমি উপস্থিত আছি শাহরিন শারমিন স্নিগ্ধা, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, দৌলতপুর, খুলনা। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? এটা আমার একটু ক্লিয়ার হওয়া দরকার যে সাউন্ডটা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা আমার শব্দ ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। চলো তাহলে শুরু করা যাক আজকের এই ক্লাস অধ্যায় ১১ ইলেকট্রনিক্সের উপরে। তো প্রথমেই যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শক্তি স্তর। শক্তি স্তর আসলে কিসের শক্তি স্তর সেটা কিন্তু আগে নিশ্চিত করতে হবে যে কিসের শক্তি স্তর। এ কি মানুষের শক্তি স্তর? মানুষের গায়ে শক্তি কেমন ঠিক সেটা? আসলে তা নয়। শক্তি স্তর বলতে বোঝাচ্ছে এখানে ইলেকট্রনের শক্তি স্তর। তোমরা জানো পদার্থ পরমাণু দ্বারা গঠিত এবং এই পরমাণুর মধ্যে কিন্তু অনেক ইলেকট্রন থাকে। এই সকল ইলেকট্রনের যে সকল স্তর আছে সেটাকেই বলা হচ্ছে শক্তির স্তর। অর্থাৎ পরমাণুর এই ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথ, মানে এক একটি কক্ষপথ বলতে এখানে বিভিন্ন পথ বোঝাচ্ছে, বিভিন্ন পথে এই ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে এবং এই ইলেকট্রনগুলোর কিন্তু বিভিন্ন রকমের শক্তি থাকে। তো এই শক্তিগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়। তো প্রথম কক্ষপথকে বলা হয় প্রথম শক্তি স্তর, দ্বিতীয় কক্ষপথকে বলা হয় দ্বিতীয় শক্তি স্তর। এভাবে আস্তে আস্তে কক্ষপথগুলো কিন্তু বড় হতে থাকে। দেখো তোমাদেরকে আমি একটি চিত্রের মাধ্যমে যদি এই শক্তি স্তরটাকে বুঝাই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। এখানে একটি পরমাণুর ইলেকট্রনের নিউক্লিয়াস বিবেচনা করা হয়েছে। এটি নিউক্লিয়াসের ধার বা কিনারা। আর এই যে পথগুলো দেখতে পাচ্ছ এইগুলো হলো নিউক্লিয়াসের যে ইলেকট্রনের শক্তি স্তর। ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে প্রথম শক্তি স্তর R1, দ্বিতীয় শক্তি স্তর R2, তৃতীয় শক্তি স্তর R3, যেটাকে এই চিত্রের মাধ্যমেও কিন্তু প্রকাশ করা সম্ভব। তাহলে এই কক্ষপথ যখন বাড়তে থাকে ইলেকট্রনের শক্তিও কিন্তু ততটাই বাড়তে থাকে। তাহলে এই কক্ষপথ যত বাড়বে শক্তি স্তরও তত বাড়তে থাকবে। এবার আসি শক্তি ব্যান্ড। শক্তি ব্যান্ড বলতে আমরা কি বুঝি? এই যে ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি, আমি তো আগেই বলেছি যে কক্ষপথে এরা কিন্তু বিভিন্ন শক্তি নিয়ে থাকে। কোনো ইলেকট্রনের শক্তি একটু বেশি, কোনো ইলেকট্রনের শক্তি কম। তো এই যে শক্তির উঁচু নিচু পর্যায়, অর্থাৎ একটি ইলেকট্রনের যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান, এদের মধ্যবর্তী যে পাল্লা বা মধ্যবর্তী যে ব্যান্ড, তাকেই আমরা বলছি শক্তি ব্যান্ড। তো এই যে শক্তি ব্যান্ডের কথা বললাম, এই শক্তি ব্যান্ড কিন্তু আবার তিন প্রকারের আছে। একটা যোজন ব্যান্ড, একটা পরিবহন ব্যান্ড, আর আরেকটি আছে নিষিদ্ধ ব্যান্ড। এখন আমি আলোচনা করছি যোজন ব্যান্ড নিয়ে। যোজন ব্যান্ড সেই কক্ষপথ যে কক্ষপথে যোজন ইলেকট্রন থাকে। অর্থাৎ তোমরা যে ইলেকট্রনের কক্ষপথ দেখলে সেই কক্ষপথের একদম বাহিরের যে কক্ষপথটি, সেখানে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে বলা হয় যোজন ইলেকট্রন।
আর এই যোজন ইলেকট্রনগুলো যে ব্যান্ডে থাকে বা যে শক্তির পাল্লাতে থাকে সেটাকে বলা হয় যোজন ব্যান্ড। তো একটি সাধারণ পরমাণুতে দূরতম কক্ষপথের ইলেকট্রনের শক্তি থাকে সর্বোচ্চ, অর্থাৎ বাইরের যত দূর পর্যন্ত ইলেকট্রন থাকে সর্বোচ্চ বাইরে যে ইলেকট্রনটি আছে সেই ইলেকট্রনের শক্তি কিন্তু সর্বোচ্চ পরিমাণে থাকে। আর এই ব্যান্ড পূর্ণ বা আংশিক পূর্ণ থাকতে পারে, অর্থাৎ ইলেকট্রন দ্বারা এটা পূর্ণও থাকতে পারে অথবা অর্ধেক পূর্ণ বা অল্প কিছু পূর্ণ এরকম থাকতে পারে। আর নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এই যোজন ব্যান্ড কিন্তু একদম পরিপূর্ণ থাকে, যার কারণে এরা কিন্তু নতুন করে কোনো ইলেকট্রন গ্রহণ করতে পারে না। শুধু নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রেই শুধুমাত্র ইলেকট্রন ব্যান্ড পরিপূর্ণ থাকবে, কিন্তু অন্যান্য পদার্থের বেলায় এই ব্যান্ডটি আংশিক পূর্ণ থাকতে পারে। এবার আসি পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ড পরমাণুতে অবস্থিত মুক্ত যোজন ইলেকট্রন তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে বলে এদেরকে পরিবহন ইলেকট্রন বলে। পরিবহন শব্দটা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে এরা ইলেকট্রন পরিবহন করবে, অর্থাৎ তড়িৎ পরিবহন করবে। তাহলে মুক্ত ইলেকট্রন না থাকলে কিন্তু তড়িৎ পরিবহন হয় না। এই জন্য মুক্ত যোজন ইলেকট্রন যে ব্যান্ডে থাকবে সেটাকে আমরা বলবো পরিবহন ব্যান্ড, অর্থাৎ পরিবহন ব্যান্ডে মুক্ত ইলেকট্রন থাকবে। যদি কোনো বস্তুতে এই পরিবহন ব্যান্ডে কোনো ইলেকট্রন না থাকে বা ফাঁকা থাকে তাহলে কি হবে? ইলেকট্রন যদি মুক্ত না থাকে সেক্ষেত্রে তড়িৎ পরিবহনও কিন্তু সম্ভব নয়। তাহলে যে বস্তুতে পরিবহন ব্যান্ড ফাঁকা থাকবে সেই বস্তুকে আমরা কি বলবো? অন্তরক বলবো। অর্থাৎ এরা কিন্তু কোনো রকমের তড়িৎ পরিবহন করে না। ঠিক আছে, এবার আমরা একটা চিত্র দ্বারা দেখতে পারি। এই যে দেখো, এই যে শক্তি ব্যান্ড, এইটা সর্বোচ্চ বাহিরের স্তর, যেটি আমি আগেই বলেছিলাম বাহিরের কক্ষপথ যোজন ব্যান্ড, এবং এরপরে আছে পরিবহন ব্যান্ড। ঠিক আছে, পরিবহন ব্যান্ড সম্পর্কেও বলেছি। তাহলে এই পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড এর মধ্যবর্তী যে শক্তির পাল্লা একে বলা হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড, অর্থাৎ এই অংশটুকুর ভিতরে কোনো রকমের কোনো ইলেকট্রন থাকবে না। যেখানে ইলেকট্রন থাকবে না, ইলেকট্রন শূন্য থাকবে, এই ব্যান্ডটিকেই বলা হবে নিষিদ্ধ ব্যান্ড। এবার আসি পরিবাহী কাকে বলে। পরিবাহী শব্দটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এর ভিতর থেকে ইলেকট্রন সহজে পরিবাহিত হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ ভালোভাবে হবে। তাহলে যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকেই পরিবাহী বলা হয়। যেসব ধাতব পদার্থ আমরা দেখে থাকি এগুলোই কিন্তু তড়িৎ সুপরিবাহী। তার মধ্যে আছে উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে তামা, রূপা, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি, এগুলো কিন্তু পরিবাহীর উদাহরণ। আর এই পরিবাহীর আপেক্ষিক রোধ অনেক কম হয়, যেমন 10⁻⁻8 ওহম মিটার। এই চিহ্নটিকে আমরা বলছি ওহম মিটার ক্রমের, অর্থাৎ এর মান হবে 10⁻⁸। আর সর্বোচ্চ একটা সুন্দর উদাহরণ হচ্ছে যদি আমরা দিই তাহলে সেটা হচ্ছে রূপা। এটা হচ্ছে উত্তম একটি ধাতব পরিবাহক। আর পরিবাহিতে প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকে, যার কারণে এই পরিবাহের দু প্রান্তে যদি সামান্য বিভব পার্থক্য দিতেই পারি তাহলে ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যায় আর তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, অর্থাৎ পরিবাহীর ভিতরে সহজে তড়িৎ পরিবাহী ঘটে। এবার আসি অর্ধ পরিবাহী নাম শুনে বোঝা যাচ্ছে যে অর্ধেক পরিবহন, অর্থাৎ একটু একটু তড়িৎ পরিবহন করতে পারে। অর্থাৎ যে সকল পদার্থের তড়িৎ পরিবাহিতা অপরিবাহী ও পরিবাহীর মাঝামাঝি, অপরিবাহী বলতে যারা তড়িৎ পরিবহন করছে না, আর পরিবাহী বলতে যারা তড়িৎ পরিবহন করে, এই দুই ধরনের পদার্থের মাঝামাঝি যেসব পদার্থ আছে সেগুলোকে আমরা বলছি অর্ধ পরিবাহী। আর এটাকে আমরা যদি ইংরেজিতে বলি, ইংরেজিতে বলবো কি সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। উদাহরণস্বরূপ কি কি আছে দেখো, জার্মেনিয়াম, সিলিকন, গ্যালিয়াম ইত্যাদি, এগুলো কিন্তু অর্ধ পরিবাহী পদার্থ। এইসব পদার্থের নাম তোমরা রসায়ন বিজ্ঞানে
পড়ে এসেছো বা এইসবের নাম শুনে এসেছো। এই অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ কিরকম হবে? তাহলে ওই যে পরিবাহী আর অপরিবাহীর মতনই হবে, এদের মাঝামাঝি। তাহলে অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধ পরিবাহী এবং অন্তরক এই দুইয়ের মাঝামাঝি হবে। এদের আপেক্ষিক রোধের একটি মান কিন্তু এখানে দেওয়া আছে 10⁻⁻⁴ ওহম মিটার থেকে 10⁻⁻2 ওহম মিটার এই ক্রমের ভিতরে। আচ্ছা, এখানে একটি চিত্রের মাধ্যমে অর্ধপরিবাহীর শক্তি ব্যান্ডকে দেখানো হয়েছে। এই যে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড, এই দুইয়ের মধ্যে যে শক্তি ব্যান্ড অর্থাৎ শক্তির মাত্রা হবে কতটুকু? 1.1 ইভি। ইভি বলতে এখানে ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যান্ডের যে পার্থক্য সেটা হবে 1.1 ইলেকট্রন ভোল্ট, বা তার যে লেস দ্যান চিহ্ন অর্থাৎ তার কম। এটাই হচ্ছে শক্তি ব্যান্ডের মান। তো দেখো, এইবার আমি তোমাদেরকে এই চিত্র দ্বারা কি বোঝাতে চাচ্ছি। অর্ধপরিবাহককে যদি বলে, প্রশ্নে আসতে পারে যে অর্ধপরিবাহককে ব্যান্ড তত্ত্বের আলোকে সংজ্ঞায়িত করো। ব্যান্ড তত্ত্ব আমরা শক্তি ব্যান্ড ইতোমধ্যে পড়ে এসেছি। তো এই ব্যান্ড তত্ত্বের মাধ্যমে যদি প্রকাশ করতে বলে বা সংজ্ঞায়িত করতে বলে, সেক্ষেত্রে এরকম একটি চিত্র আমরা দিব এবং কিছু কথা লিখলেই কিন্তু আমরা ফুল মার্কস পেয়ে যাব। তাহলে দেখো কি বলছি এখানে। এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা একটা জার্মেনিয়াম বা আদর্শ পরিবাহক। এই জার্মেনিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টি করে ইলেকট্রন থাকে জানো? 4টি করে যোজন ইলেকট্রন থাকে। এই 1, 2, 3, 4 প্রত্যেকটিতে কিন্তু 4টি করে যোজন ইলেকট্রন থাকে। কিন্তু এই যোজন ইলেকট্রন গুলো মুক্ত ইলেকট্রন কিন্তু নয়, কারণ এদের যে কক্ষপথে 4টি আছে, এরা কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মতো। এদের কক্ষপথে চাই যে এদের কক্ষপথে 8টি, মানে 4টি আছে, আরো 4টি ইলেকট্রন যোগ হোক এবং এরা নিষ্ক্রিয় হয়ে যাক, এরকম একটি টেন্ডেন্সি বা প্রবণতা এদের মধ্যে কিন্তু কাজ করে। যার কারণে এই ছবিতে দেখো, এই প্রতিটি জার্মেনিয়াম পরমাণু অন্য 4টি জার্মেনিয়াম পরমাণুর মাঝখানে, এই যে 4টি পরমাণুর মাঝখানে নিজেকে স্থাপন করতে চায় বা স্থাপন করে নেয়। এই স্থাপন করেই এই প্রত্যেকটি ইলেকট্রন প্রত্যেকটি জার্মেনিয়াম থেকে একটি একটি করে ইলেকট্রন কিন্তু ভাগাভাগি করে নেয়। এরও কিন্তু 4টি ছিল। তা এই 4টি ইলেকট্রন ও এই জার্মেনিয়াম থেকে একটি, এই জার্মেনিয়াম থেকে একটি, এখান থেকে একটি এবং এখান থেকে একটি, এই মিলে এই 4টার সাথে আরো 4টা যোগ হয়ে গেল না? তাহলে কয়টি হলো? এর কক্ষপথে কিন্তু 8টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়ে গেল। আর যখনই এই 8টি ইলেকট্রন পরিপূর্ণ হয়ে গেল, এই মধ্যবর্তী পরমাণুটা একটা বন্ধন সৃষ্টি করছে, এইগুলোর সাথে একটা বন্ধন তৈরি করছে, যেটাকে আমরা বলছি সহযোজী অনুবন্ধ। সহযোজী অনুবন্ধ অর্থাৎ এদের ইলেকট্রনের সাথে এই যে যারা আশেপাশে আছে জার্মেনিয়াম, এদের ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনের মধ্যে একটি সরাসরি অনুবন্ধন তৈরি হলো, অর্থাৎ ইলেকট্রনগুলো একটা একটা আরেকটার সাথে সম্পৃক্ত হয়ে গেল এবং অর্ধপরিবাহকের যোজন ইলেকট্রনগুলো আর মুক্ত থাকলো না। তাহলে এভাবেই যদি কোনো প্রশ্ন এসে থাকে যে ব্যান্ড তত্ত্বের আলোকে কিভাবে একে সংজ্ঞায়িত করা যায়, তাহলে জাস্ট এই ছবিটা তোমরা এঁকে দেবে আর তার সাথে একটু বর্ণনা আমি যেভাবে বললাম এভাবে লিখে দেবে, তাহলেই কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। তো এবার আসি অর্ধপরিবাহীর বৈশিষ্ট্য। পরম শূন্য তাপমাত্রায় এরা অন্তরকের ন্যায় কাজ করে। অন্তরক কি আগেই বলেছি, যারা তড়িৎ পরিবহন কিন্তু করে না। তাহলে পরম শূন্য তাপমাত্রা যখন হয়ে যাবে তখন এই অর্ধপরিবাহী অপরিবাহীর মতো বা অন্তরকের মতো কাজ করবে। কক্ষ তাপমাত্রায় সাধারণত আপেক্ষিক রোধ 10⁻⁻4 ওহম মিটার থেকে 10⁻⁻2 ওহম মিটারের মধ্যে হয়ে থাকে। এটা আমি আগেই বলেছি। এই অর্ধপরিবাহীর সাথে যদি কোনো অপদ্রব্য যোগ করা হয় তাহলে তড়িৎ পরিবাহিতা কি হবে? বাড়বে। অপদ্রব্য যোগ করলেই তড়িৎ পরিবাহিতা কিন্তু বৃদ্ধি পাবে। একটি নির্দিষ্ট তাপমাত্রার পালা পর্যন্ত এর রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কমবে বা হ্রাস পাবে। আর আগেই ছবির মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি যে পরিবহন ব্যান্ড ও যোজন ব্যান্ডের মধ্যে যে শক্তির পার্থক্য
সেটা হচ্ছে 1.1 বা 1.1 ইলেকট্রন ভোল্ট বা তার চাইতে কম। আর কক্ষ তাপমাত্রায় অর্ধ পরিবাহীর পরিবহন ব্যান্ড আংশিক পূর্ণ ও যোজন ব্যান্ড আংশিক কি থাকে, খালি থাকে। তো অর্ধ পরিবাহীর বৈশিষ্ট্য, এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসলে সহজে লিখে দিতে পারবে। অর্ধ পরিবাহী আবার দুই রকমের, ঠিক আছে? একটা হচ্ছে বিশুদ্ধ বা অন্তর্জাত অর্ধ পরিবাহী, আর আরেকটি হচ্ছে অবিশুদ্ধ বা বহির্জাত পরিবাহী। তাহলে প্রথমে আসি বিশুদ্ধ বা অন্তর্জাত অর্ধ পরিবাহী। যেসব অর্ধ পরিবাহীতে কোনো অপদ্রব্য বলতে আসলে ভেজাল, হ্যাঁ, কোনো অপদ্রব্য থাকে বা মেশানো হয় না, অর্থাৎ বিশুদ্ধ মানে কি, যেখানে কোনো ভেজাল থাকে না, অর্থাৎ এই অর্ধ পরিবাহীতে কোনো রকম অপদ্রব্য মিশ্রিত থাকবে না। উদাহরণস্বরূপ কি বলা যায়, যেসব পদার্থের পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সর্বোচ্চ 8টি ইলেকট্রনের স্থানে 4টি যোজন ইলেকট্রন বিদ্যমান থাকে। 8টির জায়গায় কয়টি থাকবে? 4টি। এবং এরা কি হবে? পর্যায় সারণীর চতুর্থ গ্রুপের সদস্য। তোমরা রসায়নে পড়েছো পর্যায় সারণীর সেই গ্রুপের মধ্যে চতুর্থ গ্রুপের যেসব পদার্থ আছে সেইগুলোর সদস্য এরা হবে। অর্থাৎ বিশুদ্ধ অর্ধ পরিবাহীর ভিতরে চতুর্থ গ্রুপের সদস্যরা পড়বে। উদাহরণস্বরূপ কি বলছি, সিলিকন, জার্মেনিয়াম, টিন ইত্যাদি, এগুলো হচ্ছে বিশুদ্ধ অর্ধ পরিবাহী। আর এতে মুক্ত ইলেকট্রন খুবই কম থাকে, যার কারণে তড়িৎ পরিবাহিতাও কিন্তু খুবই কম হয় এবং এগুলো বাস্তবে কোনো কাজেই লাগে না। অবিশুদ্ধ মানে কি? ভেজাল। তাহলে অবিশুদ্ধ বলতে এখানে আগে যেরকম বিশুদ্ধের মধ্যে অপদ্রব্য মেশানো ছিল না, এই অবিশুদ্ধতে অপদ্রব্য মেশানো থাকবে। তাহলে বিশুদ্ধ অর্ধ পরিবাহীর সাথে যদি খুব সামান্য পরিমাণে যথোপযুক্ত অপদ্রব্য মেশানো হয় তাহলেই সেটা দূষিত বা অবিশুদ্ধ বা বহির্জাত অর্ধ পরিবাহী বলে বিবেচিত হবে। এখানে উদাহরণস্বরূপ কি বলা আছে, যে বিশুদ্ধ জার্মেনিয়াম সিলিকন অর্ধ পরিবাহীর সাথে কি মেশানো হচ্ছে দেখো, বোরন, অ্যালুমিনিয়াম, ফসফরাস, আর্সেনিক ইত্যাদি অপদ্রব্য যখনই মেশানো হচ্ছে তখনই সেটা বহির্জাত অর্ধ পরিবাহী হিসেবে বিবেচিত হচ্ছে। এবার আসি পি টাইপ অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী এখানে আবার দুই রকমের বলা আছে, পি টাইপ এবং এন টাইপ। পি টাইপ এবং এন টাইপ দুটোই আমরা পড়বো। তো পি টাইপ অর্ধপরিবাহী কি? কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে যদি সামান্য পরিমাণ ত্রিযোজী মৌল, মানে যেসব মৌলের যোজন ইলেকট্রন আছে কয়টি? 3টি। মানে 3। তাহলে সামান্য পরিমাণ ত্রিযোজী মৌল যদি অপদ্রব্য হিসেবে মেশানো হয় তাহলে সেখানে পি টাইপ অর্ধপরিবাহী তৈরি হয়। এই চিত্র দ্বারা আমরা কি বুঝতে পারি দেখো, এই জার্মেনিয়াম, এগুলো কিন্তু জার্মেনিয়াম, জিই বলতে আমরা জার্মেনিয়াম বোঝাচ্ছি। এই জার্মেনিয়াম পরমাণুতে যদি উপযুক্ত মাত্রায় একটি ত্রিযোজী মৌল মানে হচ্ছে যার 3টি যোজন ইলেকট্রন আছে। এখানে উদাহরণস্বরূপ আমি বলছি গ্যালিয়াম, জি এ বলতে গ্যালিয়াম আর জিই বলতে জার্মেনিয়াম। তাহলে জি এ অর্থাৎ গ্যালিয়াম যদি আমি মেশাই তাহলে এই ক্লাসের গঠনের কিন্তু কোনো পরিবর্তন হয় না, কিন্তু এই পাশে যে চতুর্যোজী ধাতু থাকে, চতুর্যোজী ধাতু কোনটি? জার্মেনিয়াম, অর্থাৎ যোজন সংখ্যা 4, এর সাথে একটা সহযোজী বন্ধন তৈরি করে। হ্যাঁ, তাহলে এর এর কয়টি ইলেকট্রন ছিল? এর ছিল 3টি, আর এই জার্মেনিয়ামের ছিল 4টি। 4 আর 3 কয়টি হলো? 7টি। তাহলে কি আমাদের 8টা ইলেকট্রন দ্বারা কক্ষপথ পূর্ণ করতে হয় বলে এখানে কিন্তু একটি ইলেকট্রনের ঘাটতি আছে। তাহলে এই জাতীয় অপদ্রব্য যখনই মেশানো হবে সেখানে একটি এই যে পজিটিভ হোল তৈরি হবে, যেহেতু একটি ইলেকট্রন ঘাটতি আছে। তাহলে এই ইলেকট্রন ঘাটতির জন্য এই হোলটি, মানে ইলেকট্রন হোল যে তৈরি হয়েছে, এখানে এই হোলটা পূরণ করার জন্য একটা ইলেকট্রন প্রয়োজন হবে না? তাহলে এখানে একটা ইলেকট্রন প্রয়োজন হয় এবং এদেরকে বলা হয় গ্রাহক পরমাণু, অর্থাৎ গ্রহণ করে যারা, তারাই গ্রাহক পরমাণু। এই যে জার্মেনিয়াম আছে, এই জার্মেনিয়ামে প্রতিটি যে গ্যালিয়াম আছে, এই গ্যালিয়াম কিন্তু একটি করে হোল সৃষ্টি করছে। তাহলে লক্ষ লক্ষ এই যে গ্যালিয়াম এখানে লক্ষ লক্ষ হোল সৃষ্টি করবে না? একটি গ্যালিয়াম যদি একটি হোল সৃষ্টি করে তাহলে লক্ষ লক্ষ গ্যালিয়াম লক্ষ লক্ষ হোল সৃষ্টি করবে।
তাহলে এই গ্রাহক পরমাণুর এই যে বহির্খলকে কিন্তু কয়টি আছে যোজন? 7টি যোজন ইলেকট্রন এবং একটি হোল। তাহলে এই হোলটি একটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে কি হয়? এই পরমাণুর খোলকের গঠনটা স্থিতিশীল হয়। তো ধনাত্মক হোলটি হবে কি? পজিটিভ ধনাত্মক হোল। ঠিক আছে, হোল বলতে আমরা বুঝবো ধনাত্মক হোল। তো এই ধনাত্মক হোল ইলেকট্রনকে গ্রহণ করে, ফলে ইলেকট্রন জার্মেনিয়ামের মধ্যে গতিশীল থাকে। এইভাবে ইলেকট্রন পরমাণু থেকে পরমাণু কিন্তু যাতায়াত করতে থাকে। তো যে ইলেকট্রনটি হোলে চলে যায়, যেই পরমাণু থেকে এই ইলেকট্রনটা আসে সেখানে আরো একটি হোল সৃষ্টি করে, সেই হোলটা পূরণ করার জন্য আবার আরেকটি ইলেকট্রন আসে। এইভাবে একের পর এক কিন্তু হোল সৃষ্টি হয় এবং ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে চায় এবং ইলেকট্রনগুলো গতিশীল থাকে। এইভাবেই কিন্তু একটি পি টাইপ অর্ধ পরিবাহী সৃষ্টি হয়। এখানে হোল বেশি থাকে বলে গরিষ্ঠ আধান বাহক হচ্ছে, গরিষ্ঠ বলতে বেশি, যেটা বেশি থাকছে সেটা হচ্ছে হোল, আর যেটা কম থাকছে লঘিষ্ঠ আধান বাহক সেটা হচ্ছে ঋণাত্মক আধান বা ইলেকট্রন। ঋণাত্মক আধানকে আমরা বলছি কি? ইলেকট্রন। তাহলে পজিটিভ হলো কি? হোল, আর নেগেটিভ হচ্ছে ইলেকট্রন। এভাবেই কিন্তু একটা ছবি আঁকিয়ে দেবে এবং আমি যেভাবে বুঝিয়ে বললাম ঠিক সেভাবে বুঝিয়ে যদি এটি লিখতে পারো তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। এবার আসছি এন টাইপ অর্ধপরিবাহী। তাহলে পি টাইপে আমরা কি করেছি? ত্রিযোজী মৌল যোগ করেছি। আর এন টাইপে কি করব? যাদের পর্যায় সারণীর যেসব পঞ্চম সারির মৌল আছে, মানে 5টি যোজন ইলেকট্রন আছে, পঞ্চযোজী মৌল, তাদেরকে মেশাবো। তাহলে ওখানে মিশিয়েছিলাম ত্রিযোজী মৌল, এখানে মিশাবো পঞ্চযোজী মৌল। তাহলে কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহকে যদি সামান্য পরিমাণ পঞ্চযোজী বা পর্যায় সারণীর পঞ্চম সারির মৌলগুলোকে অপদ্রব্য হিসেবে যদি আমরা মিশাই, সেখানে আমরা পাবো এন টাইপ অর্ধ পরিবাহী। এখানেও দেখো জি বলতে আমরা জার্মেনিয়াম বোঝাচ্ছি এবং এএস বলতে আমরা এখানে আর্সেনিক বোঝাচ্ছি। এই আর্সেনিকের কিন্তু 5টি যোজন ইলেকট্রন আছে। তাহলে এই জার্মেনিয়ামের সাথে যদি উপযুক্ত মাত্রায় এই 5 যোজি ইলেকট্রন বিশিষ্ট আর্সেনিক মিশায়, এই যে একটি আর্সেনিক মিশিয়েছি, তাহলে এই কেলাসের গঠনের পরিবর্তন হবে না, কিন্তু এই যে পাশে চতুর্যোজী মৌল কি জার্মেনিয়াম, এর সাথে কিন্তু একটা বন্ধন সৃষ্টি হবে। ঠিক আছে, বন্ধন সৃষ্টি হবে। এখানে দেখো আর্সেনিকের কয়টি? 5টি যোজন ইলেকট্রন ছিল, আর এই গ্যালিয়ামের ছিল 4টি। তাহলে 5 আর 4 হলো কয়টি? 9টি। তাহলে আমাদের কক্ষপথ পরিপূর্ণ হতে লাগবে 8টি। তাহলে এখানে কি হলো? 9টি আছে, অর্থাৎ একটি বেশি আছে। আগেরটায় যেরকম একটি কম ছিল, আর এখানে আছে একটি বেশি। এটি হচ্ছে একটি মুক্ত ইলেকট্রন। কি আছে এখানে? একটি মুক্ত ইলেকট্রন। এই ইলেকট্রনকে যদি সামান্য পরিমাণে শক্তি প্রদান করা হয়, সেক্ষেত্রে এটি মুক্ত হয়ে যায়। আর যখনই মুক্ত ইলেকট্রন তৈরি হবে, তখন অর্ধপরিবাহকের পরিবাহকত্ব কিন্তু আস্তে আস্তে বাড়বে। তাহলে এই পঞ্চযোজী অপদ্রব্য ইলেকট্রন দান করছে বলে একে বলা হচ্ছে কি? দাতা ইলেকট্রন। ইলেকট্রন দান করছে বলে একে বলা হচ্ছে দাতা ইলেকট্রন। এই জার্মেনিয়াম প্রতিটি আর্সেনিককে একটি করে ইলেকট্রন দিচ্ছে। তাহলে একটি আর্সেনিক যদি একটি ইলেকট্রন দেয়, সেক্ষেত্রে হাজার হাজার লক্ষ লক্ষ আর্সেনিক কি করবে? লক্ষ লক্ষ ইলেকট্রন দান করবে। তাহলে এন টাইপ বস্তু যেটা তৈরি হবে, যেটা ইলেকট্রন সমৃদ্ধ একটা বস্তু তৈরি হবে। আর এখানে সবচাইতে বেশি পরিমাণে কি থাকবে? ইলেকট্রন। পি টাইপে যেরকম সবচেয়ে বেশি ছিল পজিটিভ হোল, এইখানে সবচেয়ে বেশি পরিমাণে থাকবে ঋণাত্মক আধান বা ইলেকট্রন। তাহলে সবচেয়ে বেশি থাকবে ইলেকট্রন, আর সবচেয়ে কম থাকবে হচ্ছে হোল বা পজিটিভ হোল, যেটা আমরা পি টাইপে দেখে এসেছি। তাহলে বোঝা গেল পি টাইপ আর এন টাইপ অর্ধপরিবাহী বলতে আমরা কি বুঝছি? বোঝা গেছে। এবার আসি আমরা পি এন জাংশন। একটি পি টাইপ অর্ধপরিবাহী এবং একটি এন টাইপ অর্ধপরিবাহীকে যদি আমরা বিশেষ প্রক্রিয়ায় পরস্পরের সাথে সংযুক্ত করি, তাহলে সেটাকে বলা হবে পি এন জাংশন। নাম শুনেই বোঝা যাচ্ছে একটি পি টাইপ অর্ধপরিবাহী থাকবে আর একটা এন টাইপ অর্ধপরিবাহী থাকবে। দুইটার সমন্বয়ে তৈরি হবে পি এন জাংশন ডায়োড। এখন একটি পি টাইপ, এখানে দেখা যাচ্ছে এইটা পি টাইপ অর্ধপরিবাহক, এটা দেখা যাচ্ছে এন টাইপ অর্ধপরিবাহক। এই পি টাইপ অর্ধপরিবাহকের ভিতরে এই যে অনেক হোল আছে, এই গোল গোল গুলো, এগুলো কিন্তু হোল। হ্যাঁ,
আর এই হোলের সমপরিমাণ ঋণাত্মক গ্রাহক আয়ন, এই যে মাইনাস দেয়া যেগুলো, এগুলো ঋণাত্মক গ্রাহক আয়ন, হ্যাঁ, এগুলো থাকবে। আর এই পাশে দেখো এন টাইপ অর্ধপরিবাহক, এখানের মধ্যে অনেক মুক্ত ইলেকট্রন, এই যে ছোট ছোট কালো কালো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু মুক্ত ইলেকট্রন এবং অতি অল্প সংখ্যক হোল থাকবে। তাহলে এইদিকে হোল বেশি থাকবে, তার সাথে ইলেকট্রন থাকবে, আর এদিকে ইলেকট্রন বেশি থাকবে আর অল্প সংখ্যক হোল থাকবে। এবার পিএন জংশন যখন তৈরি করা হবে, তখন এই পি অঞ্চলে হোলের সংখ্যা বেশি বলে এই পি অঞ্চলে এই হোলগুলো এন এর দিকে যেতে চেষ্টা করবে। এটা ব্যাপন প্রক্রিয়ায় হবে। ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এখান থেকে এদিকে পি অঞ্চল থেকে হোলগুলো চলে যাবে এন অঞ্চলে। একইভাবে এই এন অঞ্চল থেকে কিছু ইলেকট্রন চলে আসবে এই দিকে। তাহলে এই দিকের হোলগুলো যাচ্ছে এই এন অঞ্চলে, আর এন অঞ্চল থেকে মুক্ত ইলেকট্রন আসছে এই দিকে। এইভাবে যখন ইলেকট্রন আদান প্রদান গতিশীল থাকবে, চলমান থাকবে, চলমান থাকতে থাকতে একটি পর্যায়ে এই পাশ এবং এই পাশ অর্থাৎ পি টাইপ এবং এন টাইপে হোল সংখ্যা এবং ঋণাত্মক আয়ন সংখ্যা কিন্তু সমান সমান হয়ে যাবে। তখন একটি জাংশন তৈরি হবে বা একটা বিভেদ প্রাচীর তৈরি হবে, যখন ইলেকট্রন আদান প্রদান বা হোলের আদান প্রদান বন্ধ হয়ে যাবে, আর যাওয়া আসা করবে না। তখন এখানে যে বাধা তৈরি হবে, এই বাধার এই স্তর, এক পাশে থাকবে পি অঞ্চল, অর্থাৎ এই যে এই পাশটা দেখা যাচ্ছে পি অঞ্চল, এই পাশে দেখা যাচ্ছে এন অঞ্চল। এখানে যে বিভেদ তৈরি হবে এইটিকে বলা হবে মুক্ত চার্জহীন স্তর বা নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন স্তর। এখন এই পিএন জংশনে বহিস্থ একটি ভোল্টেজ প্রয়োগ করলেই তড়িৎ প্রবাহ শুরু হয়ে যাবে। তাহলে বোঝা গেল পিএন জংশনটি কিভাবে কাজ করছে। এবার আসছি ট্রানজিস্টর। 1948 সালে যুক্তরাষ্ট্রের বেল টেলিফোন ল্যাবরেটরি তিনজন গবেষক জে বার্ডিং, ডব্লিউ ব্রাটেন ও ডব্লিউ সকলে ট্রানজিস্টর আবিষ্কার করেছেন। ট্রানজিস্টর দুর্বল তড়িৎ সংকেতকে বিবর্ধন করতে পারে এবং উচ্চ গতি সম্পন্ন সুইচ হিসেবে ব্যবহার করা যায়। এখানে দেখা যাচ্ছে দুই শ্রেণীর অর্ধপরিবাহক দিয়ে তিনটি ট্রানজিস্টর তৈরি করা যায়। এতে একটি করে পি টাইপের কেলাসের উভয় পাশে এন টাইপের কেলাস, আর আরেকটা এন টাইপের সাথে উভয় পাশে পি টাইপের কেলাস দ্বারা এটা করা যেতে পারে। এবং এখানে এই ট্রানজিস্টরে তিনটি অংশ থাকবে, একটি হচ্ছে নিঃসারক, এরাও চার্জ সরবরাহ করায়, আরেকটি থাকবে সংগ্রাহক, এরাও চার্জ সরবরাহ করে। এটা হচ্ছে সম্মুখ বায়াসে কাজ করে, আর এই সংগ্রাহকটি হচ্ছে বিমুখী বায়াসে কাজ করে। এবং এই দুটির মাঝখানে যে অবস্থান করছে সেটি হচ্ছে পীঠ বা ভূমি বলা হয়। তাহলে পীঠ আর নিঃসারক যে সংযোগ, এইখানে সম্মুখী বায়াস কাজ করছে, যার কারণে রোধটা কম হচ্ছে। আর এই সংগ্রাহক আর পীঠের যে সংযোগ, এখানে বিমুখী বায়াস কাজ করছে, যার কারণে এখানে রোধটা বাড়ছে। এবার আসি লেড বা এলইডি, লাইট এমিটিং ডায়োড। গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড অর্ধপরিবাহী পদার্থ দ্বারা তৈরি ডায়োড সম্মুখ ঝোঁক প্রাপ্ত হয়। তখন পি অঞ্চল থেকে হোল আর এন অঞ্চল থেকে ইলেকট্রন দ্রুত জাংশনের দিকে ধাবিত হয়। পিএন জংশন ডায়োড পড়িয়েছি ঠিক সেরকম ভাবে, এবং একসাথে মিলিত হয়ে যায়। ইলেকট্রন আর হোল যখন একসাথে মিলিত হয়ে যায়, তখন একটা শক্তি তাপ হিসেবে প্রকাশ পায়। এই সময় ডায়োডটি উত্তপ্ত হয়ে যায়। কিন্তু এই ডায়োডে দেখা যায় যে পদার্থে ইলেকট্রন হোলের মিলনে নিঃসৃত শক্তি তাপ হিসেবে না বের হয়ে আলোক রশ্মি হিসেবে বের হয়। এটারে কিন্তু এলইডি হিসেবে কাজ করে। আর এলইডি ক্যালকুলেটরে ব্যবহার করা হয়ে থাকে। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আলোকিত করার জন্য কয়টি এলইডি এর প্রয়োজন? মোট 7টি এলইডি প্রয়োজন। এবার আসছি আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট। সিলিকন চিপও একে বলা হয়। এটি এক ধরনের মাইক্রো অর্থাৎ খুবই ক্ষুদ্র এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যাতে অনেকগুলো ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর, ক্যাপাসিটর ইত্যাদি কম্পোনেন্ট সিলিকন চিপের উপরে নির্মাণ করে জোড়া লাগিয়ে দেওয়া হয়। এই আইসি ব্যবহারের কিছু সুবিধা আছে। সুবিধা কি? আইসিতে কানেকশনের সংখ্যা কম বলে ভুল হওয়ার পরিমাণও খুব কম থাকে, বিশ্বাসযোগ্যতা বেশি হয়। ইহা আকারে খুবই ক্ষুদ্র, যেটা বলেছি মাইক্রো অর্থাৎ খুব ক্ষুদ্র আকারের। ইহা ওজনে খুবই হালকা এবং আইসিতে খুব কম পাওয়ারের প্রয়োজন হয়। এটি সর্বোচ্চ মাত্রায় ভালো কাজ করতে পারে। এটি তৈরি খরচ খুবই কম, তাই সুলভ মূল্যে পাওয়া যায়।
এর অসুবিধা কি আছে? এর ভিতরে যে কম্পোনেন্ট গুলো থাকে এগুলো এত ক্ষুদ্র যে এগুলো কিন্তু নষ্ট হয়ে গেলে পরিবর্তনের প্রয়োজন হয় এবং এটা খুবই তখন সমস্যা তৈরি করে। এটা হাই ভোল্টেজে অপারেট করা যায় না। আইসি চিপের মধ্যে কয়েল ও ট্রান্সফরমার ব্যবহার করা যায় না। আর 10 ওয়াটের বেশি পাওয়ারের আইসি এখন পর্যন্ত কিন্তু তৈরি করা সম্ভব হয়নি। তো শিক্ষার্থীরা, তোমাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি করেছো তোমরা। আমি চেষ্টা করেছি সম্পূর্ণভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার এবং যে প্রশ্নগুলি সাধারণত পরীক্ষায় আসে আমি চেষ্টা করেছি সবগুলোকেই বুঝিয়ে দেওয়ার। তো আশা করি তোমরা ঠিকমতো বুঝতে পেরেছো। যদি কিছু বুঝতে না পারো তাহলে ভিডিওটি আবারও দেখে নেবে। তো আবার ভিডিওটি দেখতে হলে লগইন করবে www.skills.gov.bd এই আইডিতে। এখানে লগইন করলে তোমরা ভিডিওটি পুনরায় দেখতে পাবে। সবাইকে ধন্যবাদ।